নীরব রাস্তা তুমুল চিৎকারে সবর হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশে চিত্রা তার হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার হাতটা বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল, চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা। চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো, সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার কাছে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, ওঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, ওঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে। ততক্ষণে তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রা উঠে দাঁড়ালো, কন্দ্রনরত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল কন্দ্রনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পূর্ণ হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যে ছুটে এলো ওহি, হাতে তার বড় বড় 2টি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলে চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশার গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহিয়াপা আছে তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্না আর শব্দ তুলল। ওহি কেবল ব্যথা তোর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ। এভাবে সুন্দর ফুলগুলোর মরছে যাওয়াটা সে মানতে পারছে না। হসপিটালের করিডরে কত মানুষের আনাগোনা। সরকারি হাসপাতালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই, ভিড়ে পরিপূর্ণ করিডরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা, চোখ মুখ তার শক্ত কঠিন। মা জাতির মুখ চোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্র মহিলার হয়েছে। বরাবরই সে একটু শান্ত প্রজাতির মানুষ। খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাব সুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুব বেশিই ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য তুমুল ছোটাছুটি হচ্ছে, সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরে 1-2 বার ছুটিতে আসেন। ওনাকে এখনো কিচ্ছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাহিরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে,
তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে ওহিকে শিফট করা হয়েছে একটা ক্যাবিনে, কারণ ভয়ানক এই পানীয়ের কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু অংশে জায়গা পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিৎকার শুরু হলো। প্রায় ঘন্টা খানিক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খসখস শব্দ তুলল সন্দেহের জুরি খানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা চিত্রার বা হাতটাও বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো শরীরেও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয় হলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করলো, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলে এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর যে মেয়েটার বা হাত পড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলে এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন ঘটনা যে এই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত, প্রায় মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, তিশান, তৃষান সবাই গেল। এমনকি এতক্ষণ কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই। এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত ধীর মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন মুঠোয় রাখা হাতে মেয়ের হাতটা। পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল, খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করলো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যে চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা নুরুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোনো বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছো? এটা কি সত্যি?
এমন ভয়ানক সময়ে এই প্রশ্নটা যেন নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাকে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধমকে বলল, তুমি নিজেই যে বিপদ ডেকেছ, তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পড়লে তুমি একাই পড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এই অবস্থায়? নীরবতাকে আরেক ধাপ অবাক করে ক্যাবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীরে পড়া অ্যাসিডও বোধ হয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পড়ে যাওয়ার জ্বালা ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া? মরার মতো বাচ্চা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়া বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর, যে যার মতো আঘাত দিচ্ছে পারছে যতদূর। গিটারের শব্দটা থামল। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ নিরুত্তর। মধ্যরাতে শো শো করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে, বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভট লাগছে। বাহার চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধ হয় বেশিই ভালো। হুট করে ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেটে তন্ন তন্ন করে সে দেশালাইয়ের বক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তের স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতেও কপাল কুঁচকাল। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো। তারপর এত ঘটনার কারণে আর কেনা হয় না ভাবতেই এতটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পানসে রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলেই বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে নেমে চলে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবিধা বলা যায় কে কখন ছাদে যায় আসে তখন অতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেইন গেট পার হয়ে বাহিরে যেতে নেবে, তন্মধ্যে চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল, বাহার চাচা, আম্মা জান কি খবর? আপনি তো দেখাইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বাবা বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোর ওই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা যাবো কম? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা আম্মারা ভালো আছে? বাহার মুখ ছোট করে বিরস মুখে উত্তর দিত।
না চাচা, তত ভালো নাই। তবে ও হিরো ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতন লাগলো। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলো। আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকে। কান্না করে আর কী বা হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জল বিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এবাড়ির মানুষগুলো বড্ড ভালো। মামনি শান্ত ছিল ছোটবেলা থেকে। ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তে মেয়েটা গেটের বাহিরে চলে যেত। অনেক নাকানি চুবানি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামনিরে তুমি দেখলাই। ওগো এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল, বুঝলা? বাপ মায়ের পাপ সন্তানের ধরে। শেষের কথাটুকু বাহারের মনের দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করল না, কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মানুষ যা তেমনই। এদের আবেগের স্রোত এতই বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে কার্যক্ষমতার লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নাম করা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হতভম্বিতে। কোনো মতে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশিই মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আর খেতা বাহারের ঠিক সহ্য হয়নি। তাই সে রাত 11টার দিকে চলে এসেছে বাড়িতে। আপাতত ফুপুর ছেলে অয়ন আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকার এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের শ্বাস ফেলল। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড় লোক হলেই ঝামেলা। সামনে সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই তো যদি না পাওয়া যায়, তবে এদের এত বড় লোকে ভাবসাব দিয়ে কী লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা ওড়ায়, সব রাতে করে। দিনে এসব বড় লোকরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া ওঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে তখনে অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধ ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনে কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য ফোন দৃষ্টি দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ তেমন নেই। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে দিশান। বাহার যতটুকু জানে হসপিটালের নিচে তলায়
একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের আশা মানুষেরা থাকে। হয়তো বাকিরা সেখানেই আছে। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই, আপনি যে। বাহারের ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো না। বাহের ভাইয়ের কথা পালন করা যে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যা দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুমূর্ষ ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই, আসে। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার ক্যাবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন সময় অদ্ভুত প্রশ্নটা যেন ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসল। বাহার খুব সহজে হাসে না। আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষের সামনে তেমন হাসে না। মেয়েটা যা এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে, তা বাহারের বেশ ভালো লাগলো। বাহার উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে। কংক্রিটের হৃদয় তো, আবেগ ছোঁয় কম। অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটাই কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আধটু কাটার ঘা হলে, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই, তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পুরাবে বাহার? সিগারেটের মতন, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণ শীর্ণ হয়ে যা মুখটার দিকে তাকালো। খুব জীর্ণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পোড়াবে। চিত্রা ফিক করে হেসে সকল যন্ত্রণা ভুলে উঠল। বাহার সেই মুখটার দিকে থেকে চোখ সরিয়ে চলে যেতে ধীর গলায় গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনে প্রশ্ন তুললে, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণ অনেক দূর চলে গিয়েছে। বয়সন্তীর রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল, আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে গেল। কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি। আসেনি হসপিটালে। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করে বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল, তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা
খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হয়ে গেল। ভাদ্র মাসে প্রকৃতি বোধ হয় একটু বেশি উত্তপ্ত থাকে। বাহিরের প্রকৃতি রোদে পড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভিতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটা উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যে তাদের কুটুম বাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেওয়ালের সাথে লাগানো 4 পায়ার ওপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্ত সে খুঁজেছে, তাই এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটল। আফজাল সওদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটুও বাড়িতেও যাওয়া উচিত, বাড়িতে যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা। কী যে করবো বুঝে উঠতে পারছি না। ভাইজান, মোহিনের লাশ পোস্টমর্টম করতে নেওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে, তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহাতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়ল আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কী যেন ভাবলেন। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকে প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি দেখেছিলে বা হয়েছে? হ্যাঁ, আমি আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মোহিনীরই ছিল। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে, আসল দোষী সে। কিন্তু তা নাও হতে পারে, কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করে অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশান ছুড়লাম মাহিনের দিকে, তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে। মোহিনের কথা জিজ্ঞাসা করায় প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজেই মোহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছে মোহিন নাকি ওঠেনি, এখনো ঘুমে। আমরা কয়েকবার মোহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মোহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মোহিনের মাথার সাথে সাথেই অজ্ঞান হারান। মা আমরা ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর কি হলো। চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটায় যেন হুট করেই দুর্যোগ নেমে এলো। দীর্ঘ 2 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণ ওগুলোর হৃদয় মাঝে লুকায়িত ভীতি যেন আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়ে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করে যাই সে একদিন সে আবার আগের মতো হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো, ঝলমলে হাসির ঝিলিক দেখা গেল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ভরিয়ে দিল। এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হলো। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বলল, চেরির কি খবর? বাচ্চাটা তো ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল। সত্যিই তো, একজনের হালচাল শুনে সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সওদাগরের প্রশ্নে মুখটা ছোট হয়ে এলো। ধবধবে ফর্সা ডাক্তারের মুখ কালো করে বলল, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সে চামড়া যদি একবার ভয়ঙ্কর একটা পানীয় শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর যে সেই স্থানে পানি ঢালার কারণে।
না হয় বাচ্চাটা শ্বাসনালী একবার পড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি। অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সদগর বুক চেপে পাথরে নিয়ে বসে রইলেন। সব কেমন যেন বৃষ্টি রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে সে বলল, সব পাপের ফল, সব পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়া দেখাও পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ব্যস্ত ছিল ভীষণ। এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে। অথচ দিনরাত সে জপে যায় বাহারকে তার পছন্দ না। মেয়েজাত সবসময় অতিরিক্ত বুঝতার হওয়ার পরেও নিজের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রা তার বহির্ভূত নয়, তার উপর আবার টিনেজার বয়সন্ধিকাল, অনুভূতি একটু বেশিই হয়। আকর্ষণ ক্ষমতা তাদের একটু বেশি কাজ করে। চোখ তো নয় যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে। কেবল ওহি থেকে গিয়েছে চেরির সাথে। আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছে। চিত্রার চোখে ঘুম নেই। সারাদিন শুয়ে থাকার কারণে পিঠ তার অবশ হয়ে আসছে যেন। ওহি আপা কিছুক্ষণ পর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। আর চিত্রার মাও তো 2 দিন যাবতে হসপিটালেই পড়ে আছেন। তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করলো, রুম কারো বিচরণ অনুভব করলো। বন্ধ করে রাখা চোখের পাতায় নিমিষেই খুলে ফেলল সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভটকেও গেল। চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকালো বাহার। বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাওনি? আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমায়নি? বাহার হাসল। পরনের টি-শার্টটা ঝাড়তে ঝাড়তেই চিত্রার সামনে এসে দাঁড়ালো। ঠাট্টা স্বরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। সারাদিনে যা ভেঙেছেন তাও কি কম কিসে? চিত্রার ঠোঁট ফোলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গা ছাড়া ভাবে বলল, নিজ ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আমি নেব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারের বুঝতে বাকি রইল না। তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি। আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এই প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন এটা। আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলো চিত্রা। ঝাঁঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন? সেদে সেদে পাপ কামাতে আসছেন কেন? আমি সবসময় পাপে বান্দা, পাপ করা যার নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল। বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উহ, এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণে খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল। অতঃপর সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল। বুক পকেটে থেকে দিশেলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়ে জাতির স্বভাবই যেন এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে, অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যাল ফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাহিরে চলে গেল। কেবল চিত্রা তাকিয়ে রইল হাঁ করে। লোকটা কি যেন বলে অর্ধেকেই চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটা ছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনের রাস্তাটায়।
মোহিনীর মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা চাচি তুহিন, বাহার সবাই এসেছে। মোহিনীর জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সওদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন, হাতে তার পোস্টমর্টমের রিপোর্টে মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ। চারদিকে কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সেই জলজান্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোনো বাবা মাই মানতে পারে না সে বিদায়ের প্রতিধ্বনি। তেমনই মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখ মেলে। বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারো সাথে কথা বলেনি, চিৎকার চেঁচামেচি করেনি। একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতো দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনি স্বামীর মাহাতাব ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকে প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মোহিনীর লাশটা কবর দিয়ে আফজল সওদাগর নিজের মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোকে যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিনই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটা আগলে রাখতে হয়। শোক জিয়েই রেখে যদি কোনো মানুষ একাকিত্ব আবদ্ধ হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা, বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম। যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আজ সে বাড়ি শোকের নিকষ কালো আধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ। চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির কথা, ছোট্ট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে। কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে একে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে। বুকের সবটুকু স্নেহ ঢেলে মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বোঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরতো বাবার কোলে ঘুমানো। কত রাত ভোর হয়ে যেতেও অবনীর বেগমের মেয়ের অবশ বায়নার অতিষ্ঠতায় মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতন চলে। কিন্তু ছোটটা যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কণাগুলো। অবনীর পাশে রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটির শরীর বেশ গোলগাল ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকে পুরো সংসারে ছেলের দুটোকে নিয়ে সে একা। সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন এই তো কদিন আগে, বছর 1 হলো। কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধহয় এত সহজে ভোলা যায় না। তাই হয়তো এই এত বিধ্বস্ততা মহিলাটার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুটতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এজন্যই বোধহয় একটা ধীরতা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনির তো এ শরীরে কম ধকল গেল না, মেয়েটারও তো কারো সাথ প্রয়োজন। চিত্রার ফুপি আমেনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি নারী। স্বামীর ঘর থেকে এক বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নিয়ে দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক,
মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষজাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই। হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়? সুযোগকে কাজে লাগানোটাই তার আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতো সুখে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটাও বোধ হয় এমন কত শত ঘটনা আছে যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো, অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন, আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। সন্ধ্যা করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের সারির সবচেয়ে প্রথম বইটাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়ে নেড়ে দেখলেন, কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না। ডান হাতের কোণের দিকে কেটে যাওয়া জায়গাটাতে হুট করে জ্বালা বাড়ল, সাথে জ্বালা বাড়ল বুকের পাঁজরে। হাতের বইটা বেশ শক্ত করে ঘুণে ধরা টেবিলটার উপরে রাখল। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদয় মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই, কংক্রিটের হৃদয় কিনা। বাহার নিজের সাথে সাথে নিজেই কিছু কতক্ষণ ঠাট্টা করল, মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তাচ্ছিল্যের কষাঘাতে। কিন্তু তার সে পারল না বরাবরের মতো সে কাজটা করতে। নিজের প্রতি নিজেই বিরক্ত হলো। কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো। ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করলো। কতক্ষণ, কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে। ঘরের স্বল্প দামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল। মনে হয় বাহার ভাই। বাহার ভাই কি কাঁদছে তবে? বাহার ভাইরা তো কাঁদতে জানে না। নূপুর দুটো নেড়ে চেড়ে দেখে বাহার বুকের মাঝে ঝাপটে ধরে বিড় করে বলে, বেকারত্বের নিঃসঙ্গতায় বাহারদের নূপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর। অনুভূতির দাবানলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস। নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে। দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়। সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একরা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখতে যাচ্ছে। পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহার ঘরের দরজায় ঠিক ঠক ঠক শব্দ পায়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে সখীদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুর জোড়া আবার স্বস্থানেই রেখে দেয়। নিজেকে আগের মতো স্বাভাবিক করে দিয়ে দরজা খুলতেই দেখে ওহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃতি লাভ করলো। বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কাঁদছিলেন বাহার ভাই? প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন। বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওই আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই, অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তা নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভোরকে দিতে চেয়ে ভোরকে গেল ওহি নিজে। আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি তার মুখের ভাবেই তা স্পষ্ট হলো। বাহার ওহির ভোরকে যা মুখমণ্ডলে দৃষ্টি দিল, ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন চলল, তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল। ফ্যালফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমিষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে বলল, কেন বাহার ভাই? আমার প্রশ্নের উত্তরটা কি এটা হলো? বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্ট। ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। তা ব্রেনফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না। নাকি নতুন করে যুক্ত হলো?
ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহির। কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী। কিভাবে কি বললে বাহার ভাইয়ের মস্তিষ্কে তুখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনায় মত্ত হলো ওহি। এখন মনে হচ্ছে যে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহারও ওহিকে সময় দিল। তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জামার শিশির বিন্দুর মতন ঘামগুলো মুছে ফেলল। ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ততক্ষণ সে এবার এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, আসলে বাহার ভাই, এইগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আবার সাইকোলজি সাবজেক্টটা বেশ ভালো লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বা ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে, তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে। ব্যাপারটা কেমন যেন না। শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি। অতঃপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করেই বের হতে নিলেই পিছু রাখলো বাহার। বেশ খোঁচা মেরেই বলল, সেদিন আমাকে বলেছিলেন না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ। আমি পুরোটা নকল মানুষ হলে তুমি পুরোটাই ভ্রম ওহি, তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে। বিভস হয়ে আচমকাই বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন। হেঁটে দুলতে সে নিজের টেবিলের উপর বসল। ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল ওহি। কেবল তাকিয়ে রইল এক থেনে বাহার ভাই, মানেই যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের ক্যাবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাঠ, শক্ত। সারাদিন কেস নিয়ে ছোটাছুটি করে এইমাত্র হসপিটালে এসেছে সে। চিত্রা তখন আধো ঘুম আধো জাগরণে। বাবাকে ক্যাবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটা অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেও, এখানে যে, এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্য এই যে কথাটা বলা, সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের। কিন্তু সেই স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মোহিনীর মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা।